হ্যালো স্টুডেন্টস, বেস্ট ফ্রেন্ডস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক ইন্টিগ্রেশন। তোমরা সবাই জানবে বা জেনে থাকবে যে ক্লাস 12-এর ফোর্থ সেম আর হতে মাত্র 2 মাস বাকি, এবং সেই ফোর্থ সেমে ম্যাথসে ইন্টিগ্রেশন বলে একটি চ্যাপ্টার রয়েছে, যার অন্তর্গত বিভিন্ন চ্যাপ্টার রয়েছে, যেমন ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, ডেফিনাইট ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, তারপরে বিশেষ সমাকলন রয়েছে, ইন্টিগ্রেশন বাই পার্টস যেটাকে বলছে, এবং আংশিক সমাকলন রয়েছে। বিভিন্ন চ্যাপ্টারগুলি রয়েছে এবং প্রচুর নাম্বার এটা তো কভার করছে, ওয়েটেজ রয়েছে দারুণ এই চ্যাপ্টারটি। তো আজকে আমরা ওই মেন চ্যাপ্টারগুলো না যে আজকে তার আমরা বেসিকটা বুঝবো। ম্যাথসের একদম সব থেকে আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে বেসিক। তাই আজকে আমরা এই বেসিক ইন্টিগ্রেশনের কনসেপ্ট বুঝবো এবং তার সাথে কিছু কিছু নিউমেরিক্যাল করব। তো আমার নাম সৃঞ্জন কর্মকার। দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করব। তো প্রথমেই বলবো ইন্টিগ্রেশন মানে হচ্ছে সমাকলন। ইন্টিগ্রেশন মানে সমাকলন। তো ইন্টিগ্রেশনের কনসেপ্ট বুঝতে গেলে আগে আমাদেরকে যেটা জানার প্রয়োজন, ইন্টিগ্রেশন মানেটা কি। ইন্টিগ্রেশন মানে আসলে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। গ্রাফের ক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। এই যেমন আমি যদি এখানে একটা এইভাবে গ্রাফ আঁকি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এইখানে যদি কোনো একটা বিন্দু অঙ্কন করা হয়, এখানে দেখো 1 2 3 3, 0 বিন্দুতে এখানে একটা বস্তুকে আমরা রাখলাম, এবং ওয়াই এক্স অ্যাক্সিসের দিকে এবং ওয়াই অ্যাক্সিসের দিকে আমরা আরো 3 ঘর উপর দিকে উঠলাম। অর্থাৎ এর যেটা স্থানাঙ্ক হবে সেটা হবে 3,3। তার মানে আমরা এক্স অ্যাক্সিসের দিকে 3 ঘর গেছি এবং ওয়াই অ্যাক্সিসের দিকে 3 ঘর উঠেছি। তার মানে এটা আমরা এক্স অ্যাক্সিসের দিকে গেছি, তাই এ বিন্দু স্থানাঙ্ক 3,0। যেহেতু ওয়াই অক্ষের দিকে উঠিনি তাই 0, এবং এক্স এবং ওয়াই উভয় অক্ষকে কাজে লাগিয়ে আমরা একটা বিন্দু নির্ণয় করছি, তাই এখানে এর স্থানাঙ্ক হবে 3,3। এবং এটাকে আমরা অঙ্কন করব এইভাবে, এটার সাথে জুড়ে দেবো। এবং দেখো এটা একটা আয়তাকার শেপ গ্রহণ নিয়েছে। তো এটা যদি আমরা এইভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তখন আমরা ক্ষেত্রফল কি জানি, যদি আমরা লেন্থটাকে, দৈর্ঘ্যটাকে এল ধরি আর প্রস্থটা মানে ব্রিথ ওটাকে বি ধরি, তাহলে এরিয়া যেটা নির্ণয় করব সেটা হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ হবে, মানে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইনটু প্রস্থ আমরা সবাই জানি। তাহলে এখানে এল বি হবে, এরিয়া সমান। এবার যদি এইটাই যদি সেম বর্গক্ষেত্র হতো, মানে এটা যদি একটা স্কোয়ার হতো বা বর্গক্ষেত্র হতো, তখন সেক্ষেত্রে এর এরিয়া যেটা হবে, এরিয়াটা এটার হবে বাহু তা স্কোয়ার, মানে সাইড তা স্কোয়ার। তো এটা সাইড যদি ধরি আমি এক্স মিটার, তাহলে এটা এরিয়াটা হবে এক্স স্কোয়ার। এখানে এককটা দেবো আমরা বর্গ একক, এইভাবে দেবো। ক্ষেত্রফল মানে বর্গ একক, আমরা সবাই জানি, এটার ক্ষেত্রে বর্গ একক দেবো। তো আমরা তো এখানে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এরকম যেগুলো রেগুলার যেগুলো শেপ হয়, মানে যেগুলো জেনারেলি আমরা দেখি, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, এগুলো তো আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারছি খুব সহজেই। কিন্তু যদি আমাকে একটা এরকম এইরকম গ্রাফ যদি দেওয়া হয় এবং এইরকম যদি টেনে দেওয়া হয়, তাহলে এইখানের এবং এখানে একটা অঙ্কন যদি করা হয়,
তাহলে এর ভিতরের যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব? এই ক্ষেত্রফলটা তো আমরা সহজে নির্ণয় করতে পারবো না, ওই জন্যেই আমাদেরকে ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। আর এই কারণেই ইন্টিগ্রেশন আবিষ্কৃত হয়েছিল, যে এইরকম বাঁকা লাইনের কার্ভও আমরা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে পারবো সেটাই আজকের ক্লাসে আমরা বুঝতে চলেছি। আচ্ছা, তাহলে এটার মানে এই গ্রাফটার যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, এরিয়া, তাহলে আমাদেরকে প্রথমে একটা কাজ করব, যে এখানে কতগুলো স্ট্রিপ কাটবো। স্ট্রিপ মানে এই লম্বা লম্বা এরকম দাগ, মানে এই দুটোকে একসাথে স্ট্রিপ মানে ওই এরকম রডের মতো দেখতে আমরা আঁকবো। কেন আঁকছি সেটা তোমরা বুঝতে পারবে। এভাবে আমরা কিছু স্ট্রিপ আঁকলাম, ঠিক আছে, এরকম করে কিছু কিছু আমরা স্ট্রিপ আঁকলাম। আশা করি তোমরা সবাই পরিষ্কার দেখতে পাচ্ছ এবার। তো এই স্ট্রিপগুলোর যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা আমরা প্রথমটাকে ধরলাম y1, এখান থেকে এতটা, এটাকে ধরলাম y2, এটাকে ধরলাম y3, ঠিক আছে। আর এই যে এই লেংথগুলো, এই শর্টেস্ট লেংথগুলো সবই দেখো একই, মানে এইগুলো একটু উঁচু নিচু। তোমরা দেখবে যে এই যে এই লেংথটা একটু আলাদা, এর লেংথ আলাদা হবে, এর লেংথ আলাদা বেরোবে, কিন্তু দেখো প্রস্থটা প্রত্যেকের একই। তাই আমরা এটাকে এই লেংথটাকে, এই যে এইটুকু লেংথটাকে আমরা শর্টেস্ট লেংথ যেটাকে ধরা হয় ডিএক্স হিসেবে ধরা হয়। মানে নর্মাল লেংথ এক্স মিটার যদি ধরি, তাহলে শর্টেস্ট লেংথ মানে হচ্ছে ক্ষুদ্রতম দূরত্ব আমরা ডিএক্স হিসেবে ধরবো, ডিএক্স মিটার। তাহলে এইভাবে এতটা আমরা এটাকেও ডিএক্স হিসেবে ধরবো। এবারে এই একটা স্ট্রিপকে আমরা এখানে খুলে দেখাচ্ছি, এরকম করে এখান থেকে খুলে এখানে নিয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে এই স্ট্রিপটাকে এখানে একটু কার্ভ আছে, একটু কার্ভ আঁকলাম। তো এই যে এটা হচ্ছে y1, এদিকটা হচ্ছে y1, এবং এই দিকটা হচ্ছে ডিএক্স লেংথ। তাহলে এটার যেটা এরিয়া বেরোবে সেটা হচ্ছে y1 dx, তাই তো। আচ্ছা, এরকম হচ্ছে, এটা হচ্ছে একটা স্ট্রিপের যেটা ক্ষেত্রফল, সেটা হচ্ছে y1 dx। এরকম করে এরিয়া নাম্বার 1, এরিয়া নাম্বার 2 যদি হয়, মানে 2 নম্বর স্ট্রিপ, মানে এই যে 2 নম্বর স্ট্রিপটার যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে এটা y2 dx হবে নিশ্চয়ই, যেহেতু লেন্থটা y2 আর ডিএক্সটা হচ্ছে প্রস্থ। আবার এরিয়া নাম্বার 3 যদি হয়, তো y3 dx। তাহলে এইভাবে যদি আমরা এই গ্রাফটাতে যদি আমরা এইভাবে অজস্র স্ট্রিপ আঁকতে পারি, এইভাবে আরো স্ট্রিপ এঁকে যাব, আরো আঁকবো স্ট্রিপ এইভাবে। যদি পুরোটা যদি আমরা ভর্তি করে দিতে পারি স্ট্রিপে, তাহলে এভাবে যদি আমরা পুরো স্ট্রিপ দিয়ে ভর্তি করে দিতে পারি, এইভাবে পুরো যদি আমরা এইভাবে ভর্তি করে দিতে পারি, একটু যদি ফাঁকা জায়গা না রাখি, তাহলে তো আমার পুরোটার সব স্ট্রিপগুলো যদি এইভাবে আমরা খুচরো যদি আমরা বের করি, এবং সেটাকে যদি আমরা অ্যাড করে দিই সবগুলো আলাদাভাবে, মানে সব স্ট্রিপগুলোর আলাদাভাবে এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করে আমরা যদি অ্যাড করতে পারি, তাহলে আমরা পুরো কার্ভটার যে ক্ষেত্রফলটা সেটা আমরা নির্ণয় করতে পারবো নিশ্চয়ই। তাহলে আমরা সেটাই করব। তো এর মধ্যে একটা টুইস্ট আছে, যে দেখো যে আমরা এখানে লেংথটা, মানে
ব্রেথ বা প্রস্থটা তো ঠিক আছে ডিএক্স, কিন্তু আমার লেংথে প্রবলেম আছে, কারণ লেংথটা আমার তো এখানে সমান নেই। দেখো এখানটা পুরো বাঁকা কার্ভ লাইন আছে, আমার লেন্সটা তো সমান নেই। এখানে যদি এইরকম হতো তাহলে আমার ঠিক ছিল, যদি আমার এরকম হতো মানে এইভাবে যদি এরকম চৌকো থাকতো পুরোটাই, তাহলে আমরা এটা পুরোটার ক্ষেত্রফল যেমন ভাবে নির্ণয় করি, এখানে যেমন দেখাচ্ছিলাম এইভাবে নির্ণয় করতে পারবো। কিন্তু এখানে যেহেতু বাঁকা আছে তাই আমরা এতটা অবধি পারবো, কিন্তু এইটুকু পার্ট আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না। একইভাবে এই প্রতিটা স্ট্রিপ ওরকম বাঁকা লাইনে দাঁড়িয়ে রয়েছে, তাহলে টাচ করে রয়েছে, এখানটা একটু থাকবে, এখানটা একটু বেড়ে থাকবে, এখানটা একটু বেড়ে থাকবে, এইভাবে পুরোটার যে বেড়ে থাকবে সেটা আমরা নির্ণয় করতে পারবো না। এটা তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি। এরকম যে স্ট্রিপটা আছে, বড় করে দেখাচ্ছি, তো এটা এইভাবে ধরো গ্রাফটা আছে, তাহলে এইভাবে যদি গ্রাফটা থাকে তাহলে দেখো এতটার আমরা আমরা নির্ণয় করতে পারছি ক্ষেত্রফল। যেভাবে আমরা এখানটা ওয়াই ওয়ান ধরছি, এখানটা ডিএক্স ধরছি, তাহলে এরিয়া সমান ওয়াই ওয়ান ডিএক্স করে আমরা নির্ণয় করতে পারছিলাম। কিন্তু এক্ষেত্রে সেটা আর পাচ্ছি না। এক্ষেত্রে কেন পাচ্ছি না দেখো, কারণ হচ্ছে এখানে আমার এই এতটা যে পার্ট, এটা আমরা নির্ণয় করতেই পারছি না। তো এটার জন্যেই আমাদের মেনলি ইন্টিগ্রেশনের আবিষ্কার, এবং এটাকেই এই ইন্টিগ্রেশনে আমরা সি হিসেবে পাবো। সি সি বা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আকারে পাবো। মানে এই যে বেড়ে থাকা অংশটা, এটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে পাবো। তো আমরা এইভাবে যদি সব স্ট্রিপগুলোর দৈর্ঘ্য, প্রস্থ এবং এই সিটা যদি জানতে পারি, তাহলে আমরা এই অ্যাড করে দেবো, ক্ষেত্রফলটা নির্ণয় করে অ্যাড করে দেবো, তাহলেই আমাদের পুরো গ্রাফটার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার? তো এইভাবে আমাদের যে আমাদের যে ইকুয়েশনটা আসবে, বা এটা যেমন অজস্র এখানে স্ট্রিপ আঁকবো, তাই আমরা এটা লিখতে পারি ওয়াই ওয়ান ডিএক্স প্লাস ওয়াই টু ডিএক্স প্লাস ওয়াই থ্রি ডিএক্স প্লাস ওয়াই ফোর ডিএক্স। এইভাবে অজস্র চলতে 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 যাবে একদম ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, আপ টু ইনফিনিটি পর্যন্ত। তাই এটাকে তো আমাদেরকে এত বড় লিখলে তো আমরা পারবো না, এত বড় তো লেখা তো যাবে না। তাই এটাকে আমরা সামেশন ফরম্যাটে লিখবো, যাতে আমরা একদম শর্ট ফর্মে লিখতে পারি, এটাকে এক্সপ্রেস করতে পারি, প্রকাশ করতে পারি। তাহলে এই জিনিসটাকে যদি আমাকে শর্ট ফর্মে লিখতে হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি সামেশন n=1 থেকে আপ টু n পর্যন্ত। আর যে বেসিক স্ট্রাকচারটা হবে, এই প্রতিটার বেসিক স্ট্রাকচার কেমন হবে বলো তো? এইরকম হবে, ওয়াই এন বেসে এন বা সাফিক্সে এন, আর এখানে ডিএক্স। মানে এটাকে যদি আমরা এবার বক্স করে দিই, এটাকে আমরা কি বলবো? সামেশন অফ ওয়াই এন ডিএক্স, এবং এন ইজ ইকুয়াল টু 1 থেকে থেকে শুরু করে আপ টু এন পর্যন্ত। ঠিক আছে, মানে এন ইজ ইকুয়াল টু 1 থেকে, যেটা বললাম, এন ইজ ইকুয়াল টু 1 থেকে আপ টু এন পর্যন্ত। অর্থাৎ আমরা এবার যদি এটাকে ভাঙি, তাহলে আমরা এন এর মান যদি 1 বসাই এখানে, তাহলে সেটা আমরা কি পাবো? ওয়াই ওয়ান ডিএক্স। এন এর মান যদি 2 বসাই, তাহলে আমরা পাবো ওয়াই টু ডিএক্স। এন এর মান যদি 3 বসাই, তাহলে আমরা পাবো ওয়াই থ্রি ডিএক্স। তাহলে এইভাবে আমরা মান পেতে পেতে এইগুলো যদি আমরা এই ফরম্যাটটাতে বসাই, তাহলে ওয়াই ওয়ান ডিএক্স প্লাস ওয়াই টু ডিএক্স প্লাস ওয়াই থ্রি ডিএক্স, এইভাবে চলতে চলতে যদি যাওয়া যায়,
তাহলে আপ টু কত বলেছে, আপ টু এন পর্যন্ত, তাহলে আমরা এখানটাতে লিখবো ওয়াই এন ডিএক্স। ঠিক আছে, আমরা এখানে এটাকে প্লাস প্লাস দিয়ে কেন লিখছি, কারণ এখানে সামেশন আছে তাই। সামেশন মানে হচ্ছে যোগফল, সামেশন এটাকে বলা হয় সিগমা বা সামেশন। এই জিনিসটা এটাকে বলা হয় আমাদের সামেশন। এখানটাতে লিখছি না, এই চিহ্নটাকে, এই চিহ্নটা এটাকে বলা হচ্ছে সিগমা বা সামেশন। কি বলা হচ্ছে, সিগমা বা সামেশন। বাংলায় হচ্ছে সমষ্টি বা যোগফল। ঠিক আছে, তো এটাকে আরেকটা ফরম্যাট যেটা লেখা যায়, মানে মেনলি আমরা যেটা শিখছি ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশন ফরম্যাটে যদি এটাকে লিখতে হয় তাহলে এইভাবে লেখা যায়। এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন, ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন সাইন ওয়াই দৈর্ঘ্যটা ইন্টু ডিএক্স প্রস্থটা, ইন্টিগ্রেশন সাইন। এটা মেনলি হচ্ছে অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনাইট ইন্টিগ্রাল। ইন্টিগ্রেশনের দুটো ভাগ হয়, একটা অনির্দিষ্ট সমাকলন, একটা নির্দিষ্ট সমাকলন। দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এটা মেনলি আমরা অনির্দিষ্ট সমাকলনকে প্রকাশ করছি বা রিপ্রেজেন্ট করছি, কারণ এখানে আমার এই যে ইন্টিগ্রেশন, এর এখানে কোনো লিমিট চাপানো নেই, লোয়ার লিমিট আপার লিমিট কোনো রকম চাপানো নেই, তাই আমরা এটাকে ইনডেফিনাইট ইন্টিগ্রাল নামে জানব। যদি এখানে আমার লিমিট চাপানো থাকতো যে 0 থেকে 1 বা 0 থেকে পাই, এরকম লিমিট চাপানো থাকে, তখন সেটাকে আমরা ডেফিনাইট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলনের অন্তর্গত আমরা বুঝবো। তো সেটা আমরা আজকে ভিডিও শেষের দিকে শিখবো, সেটাও শিখবো বেসিক। তো প্রথমে আমরা ইনডেফিনাইটটা শিখবো। তো এটা হচ্ছে বেসিক বলো বা জেনারেল বলো, জেনারেল স্ট্রাকচার, মেনলি বেসিক বা জেনারেল স্ট্রাকচার। আচ্ছা, এবং এই সাইনটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন বা ইন্টিগ্রাল সাইন, ইন্টিগ্রাল সাইন। ঠিক আছে, তো এটা হয় তার স্ট্রাকচার। এবং এর দ্বারা আমরা কি নির্ণয় করতে পারি জানো, এই যে এর দ্বারা আমি লিখে নিয়েছি এক্স, এটাকে আমরা বলবো এক্স হাইফেন ওয়াই নয়, আর এক্স মাইনাস ওয়াইও নয়, এক্স ভার্সেস ওয়াই অক্ষের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। কি বলবো, এক্স ভার্সেস ওয়াই অক্ষের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। যেমন ডিফারেন্সিয়েশনের সাহায্যে এক্স ভার্সেস ওয়াই অ্যাক্সিসের বা অক্ষের স্লোপ বা গ্রেডিয়েন্ট বা নতি বা প্রবণতা, এখানে স্লোপ মানে নতি আর গ্রেডিয়েন্ট মানে হচ্ছে প্রবণতা, এইগুলো সব চারটের মানেই হচ্ছে একই। তো এটা আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে নির্ণয় করতে পারি। ঠিক তেমনই ইন্টিগ্রেশনের দ্বারা এক্স ভার্সেস ওয়াই অক্ষের এরিয়া বা ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারি। এবং এর সাথে তোমাদেরকে আরেকটা যেটা জানতে লাগবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন এটা দুটো হচ্ছে রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস বলতে মানে আমরা যদি ইন্টিগ্রেশনের উল্টো দিকে যাই তাহলে আমরা ডিফারেন্সিয়েশন পেয়ে যাব, আবার যদি আমরা ডিফারেন্সিয়েশনের থেকে উল্টো দিকে যাই, বিপরীত দিকে যাই, তাহলে আমরা ইন্টিগ্রেশন পাবো। এই জন্যে এই দুটো হচ্ছে উভমুখী বলো বা বিপরীত বলো, বিপরীত প্রক্রিয়া মেনলি এটাকে বলা হয়, মেনলি এটাকে বিপরীত প্রক্রিয়া বলা হয়। আচ্ছা, তো এটা জানলাম। আর এটাকে আমরা বলবো এক্স ভার্সেস ওয়াই, এটাকে আমরা বলবো এক্স ভার্সেস ওয়াই বা এক্স বনাম ওয়াই তোমরা বলতে পারো। তো এই ছিল কনসেপ্ট, পুরো কনসেপ্টটা দেখাচ্ছি। এই পুরো কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে নিউমেরিক্যাল করার সময়।
তো এই কনসেপ্টটা তোমরা নোট ডাউন করে নিয়েছো আশা করি। তো আমরা এবার নিউমেরিক্যাল স্টার্ট করব। প্রথমে ফর্মুলা দেখব, দেন নিউমেরিক্যাল স্টার্ট করব। এখানে আমরা প্রথমে ফর্মুলা জানব, একটা একটা করে ফর্মুলা দেখি এবং তার সাথে আমরা নিউমেরিক্যাল করব তার সাথে সাথেই। তো ফার্স্ট যে ফর্মুলাটা আমরা দেখব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স। ঠিক আছে, এটার ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে, লাল পেনটা দিয়ে লিখছি, সমান এক্স এর যে পাওয়ারটা থাকবে তার সাথে এক যোগ করব, এবং যে এই গোটাটা থাকবে এটাকে আবার পাওয়ারটা গোটাটাই নিচে লিখব এবং প্লাস সি দেবো। ওই যে সি যেটা আমরা নির্ণয় করতে পারলাম না, কনস্ট্যান্ট পার্টটা, এখানে হিয়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে সি হচ্ছে একটা আরবিটারি কনস্ট্যান্ট, মানে ওই যে পার্টটার আমরা নির্ণয় করতে পারলাম না। তো এটা তোমরা নিউমেরিক্যাল করলে আরো সহজে বুঝতে পারবে। যেটা পাওয়ারে থাকে তার সাথে এক যোগ হয় এবং গোটা পাওয়ারটা যেটা হলো n+1 করে সেটাই আবার নিচে বসে। ঠিক আছে, তো একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। এক্সাম্পল নাম্বার 1, যদি আমরা এখানে লিখি এক্স টু দি পাওয়ার 2 ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 2 ডিএক্স। ঠিক আছে, এখানে তোমাদেরকে জানতে হবে এনটাও কিন্তু এখানে কনস্ট্যান্ট, এনটাও কিন্তু এখানে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার, দেখো 2টা কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করতে বলে তাহলে আমরা করব এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1, আর নিচে এই পাওয়ারটাই বসবে 2 প্লাস 1 প্লাস সি সমান x³/3 প্লাস সি। এটা হবে ফাইনাল অ্যান্সার। চলো আরেকটা তোমাদেরকে দিই, আরেকটা নিউমেরিক্যাল দিই, তারপরে তোমরা বাকি হোমওয়ার্ক করবে। আরেকটা তোমাদেরকে করাই, এখানে এক্স টু দি পাওয়ার 49 ইন্টু ডিএক্স। তাহলে এটা হবে আমার এক্স টু দি পাওয়ার 49 প্লাস 1 বাই 49 প্লাস 1 প্লাস সি সমান এক্স টু দি পাওয়ার 50 বাই 50 প্লাস সি, এইভাবে হবে। ঠিক আছে, তো তোমাদেরকে যেটা হোমওয়ার্ক দেবো সেটা এখানে দিয়ে দিচ্ছি, HW করে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 99 ইন্টু ডিএক্স সমান কত হবে, এটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আবার এক্স টু দি পাওয়ার 102 ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কত হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এরপর যে নতুন ফর্মুলাটা শিখবো, এটা ঠিক ফর্মুলা নয়, তবে এক্সাম্পল আমরা এখানটাতে 3 দেবো, ফর্মুলা নয়। তবে এখানে যদি আমাদের কোনো কনস্ট্যান্ট থাকে প্রথমে যদি কোনো আমাদের ধরো 2 থাকলো, 2x টু দি পাওয়ার 30 ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করতে দিয়েছে, তাহলে আমরা কনস্ট্যান্ট পার্টটা কি হয়, কনস্ট্যান্ট পার্টটা প্রথমে বেরিয়ে যায়, ইন্টিগ্রেশন হয় x টু দি পাওয়ার 30 ইন্টু ডিএক্স। এরপর যেভাবে নিয়ম আমি বলেছি 2 ইন্টু x টু দি পাওয়ার 30 প্লাস 1 বাই 30 প্লাস 1 প্লাস সি সমান 2 ইন্টু x টু দি পাওয়ার 31 বাই 31 প্লাস সি। এটাকে সাজিয়ে লিখলে পাওয়া যায় 2 বাই 31 2x টু দি পাওয়ার 31 বাই 31 প্লাস সি। এইভাবে আমরা করতে পারবো। আর একটা দিচ্ছি, এক্সাম্পল নাম্বার 4 দেখো, 49 x টু দি পাওয়ার 20, আচ্ছা 19 দিই, 19 49, না এটা দিলে ঠিক হবে না, দাঁড়াও, 49
এক্স টু দি পাওয়ার 24। আচ্ছা, এটা একদম ভালো হবে, ইন্টু ডিএক্স ইন্টিগ্রেশন। এটা কি হবে, এটা আমরা কনস্ট্যান্ট পার্টটা আমরা বাইরে বের করে দেবো। আমি একদম ডাইরেক্ট করছি এরপর এক্স টু দি পাওয়ার 25/25 হবে। আচ্ছা, এটাও ঠিক বোঝানো গেল না, এটা আমাকে ইয়ে করতে হতো। আচ্ছা, প্লাস সি, এটাও হবে। আর একটা দেখাই, 50 আচ্ছা 50 x টু দি পাওয়ার 9। এটা যেটা হবে সেটা হচ্ছে সমান 50টা বাইরে বেরিয়ে যাবে, x টু দি পাওয়ার 10/10 প্লাস সি হবে 10। 5 দিয়ে আমরা কাটতে পারবো, 10×5 = 50, তাহলে 5 x টু দি পাওয়ার 10 প্লাস সি। এটাই তোমাদেরকে দেখাতে চাইছিলাম যে কাটা গেলে কেটে দেবে। আচ্ছা, এটা হলো। তো এরপর আমরা একটা নতুন ফর্মুলা শিখবো, সেটা হচ্ছে ডিএক্স এর ইন্টিগ্রেশন শুধু এক্স হয়, এক্স প্লাস সি। ডিএক্স এর ইন্টিগ্রেশন, আচ্ছা এটা হলো 2 নম্বর ফর্মুলা, সেটা হচ্ছে ডিএক্স ইন্টিগ্রেশন সমান এক্স, শুধু এক্স প্লাস সি হয়। তেমনি এক্সাম্পল হিসাবে ডিওয়াই ইন্টিগ্রেশন ওয়াই প্লাস সি হয়। তোমরা হোমওয়ার্ক করবে ডিজেড এর ইন্টিগ্রেশন কত হয়, তোমরা এটা হোমওয়ার্ক করবে। আরেকটা তোমরা যেটা হোমওয়ার্ক করবে দেওয়া হলো না, যে 100 x টু দি পাওয়ার 19 ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করবে। আরেকটা এখানে করবে 200 x টু দি পাওয়ার 99 ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করবে। এটা তোমরা আমাকে করে দেখাবে। আচ্ছা, 3 নম্বর ফর্মুলা যেটা জানবো সেটা হচ্ছে 1/x ইন্টু ডিএক্স, তার ইন্টিগ্রেশন করলে লগ ই বেস এক্স হয় প্লাস সি হয়। ঠিক আছে, তার মানে লগের ফর্মুলা, এটা হচ্ছে লগের ফর্মুলা। এটা এবারে এক্সাম্পল দিই, এক্সাম্পল নাম্বার 5, এটা 6 হলো, তাহলে এক্সাম্পল নাম্বার আমার এটা 7 হবে। 7 হবে আচ্ছা 1/x প্লাস 4, তার ইন্টিগ্রেশন ইন্টু ডিএক্স, এইভাবে যদি করা হয় তখন এটা হবে লগ অফ x প্লাস 4 ব্র্যাকেটের মধ্যে প্লাস সি। এক্সাম্পল নাম্বার 8, ইন্টিগ্রেশন অফ 1/x² প্লাস 2x প্লাস 1 ইন্টু ডিএক্স সমান লগ x² প্লাস 2x প্লাস 1 প্লাস সি। এইভাবে হবে। তোমরা একটা হোমওয়ার্ক করবে, ইন্টিগ্রেশন অফ 1/x³ প্লাস 9 ইন্টু ডিএক্স, এটা তোমরা হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট করে জানাবে। 4 নম্বর ফর্মুলা যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ লগ ই বেস এক্স। এটার ফর্মুলা যেটা হয় সেটা হচ্ছে এক্সটা সামনে চলে আসবে, এক্স লগ ই বেস এক্স মাইনাস এক্স প্লাস সি। অনেকে এটা ভাবে যে এক্স আর এক্স বিয়োগ করলে তো 0 চলে আসবে, এক্স আর এক্স বিয়োগ করলে তো 0 চলে আসবে, কেটে যাবে। কিন্তু এখানে এক্সটা দেখো, লক্ষ্য করো যে এক্সটা লগের সাথে জুড়ে আছে, লগের সাথে আছে,
তাই আমরা এটা শুধু এক্স আছে, এটা লগের সাথে আছে, তাই এখানের এই লগের সাথে থাকা কোনো এক্সটাকে এখানে এক্স থেকে বাদ দিতে আমরা পারবো না, এখান থেকে এক্সকে বাদ দিতে আমরা পারবো না, এইভাবেই রাখতে হবে। কমন নিতে পারবো কিন্তু আমরা বাদ দিতে পারবো না। তো এটাই ফর্মুলা, এটা খুব একটা কাজের নয়, তবে log x ইন্টু ডিএক্স, এখানে ডিএক্স দিতে ভুলে গেছি। তো একটা এক্সাম্পল নাম্বার 9, log integration of log e base log, এটার তাও x প্লাস 4 যদি দেওয়া হয় ইন্টু ডিএক্স। আচ্ছা, তাহলে এটা যেটা হবে, এক্সটা আগে চলে আসবে, তাহলে এক্স প্লাস 4 লগ ই বেস এক্স মাইনাস এক্স প্লাস সি, এরকমই হবে। তো যাই হোক, এটা হোমওয়ার্ক করার দরকার নেই, কারণ এটা তোমাদের লাগবে না, ঠিক আছে, এটা তোমাদের খুব একটা কাজে লাগবে না। এরপরে আমরা যতগুলো ফর্মুলা দেখব সবগুলো একবারে লিখে নেব, সেগুলো হবে ট্রিগনোমেট্রিক ফর্মুলা, যেমন সাইন এক্স এর ইন্টিগ্রেশন ইন্টু ডিএক্স করলে হয় মাইনাস কস এক্স প্লাস সি। 6 নম্বর ফর্মুলা, কস এক্স এর ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স, মানে দেখবে ট্যান এক্স এর ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার এক্স, তেমনি এখানে উল্টো বলেছি না, দুটো উল্টো প্রসেস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ, তাই সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা ট্যান এক্স পাবো, ট্যান এক্স প্লাস সি। 8 নম্বর ফর্মুলা, কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স, এখানটায় দিয়ে দেবে, ইন্টু ডিএক্স সমান হচ্ছে মাইনাস কট এক্স প্লাস সি। দেখবে ডেরিভেটিভের ক্ষেত্রে কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে মাইনাসটা তো এখানে দেওয়া যাবে না, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে, সেটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে বেরিয়ে যাবে, সেটা তো আর ভিতরে লেখা যাবে না, তাই সাইনটা কটের সাথে লাগানো হয়, মাইনাস কট এক্স প্লাস সি হবে কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে। 9 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করলে হয় সেক এক্স প্লাস সি। তার মানে দেখবে ডেরিভেটিভের ক্ষেত্রে সেক এক্স এর ডেরিভেটিভ হয় সেক এক্স ট্যান এক্স, তাই উল্টো দিক থেকে আবার সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় সেক এক্স প্লাস সি। আর লাস্ট যে ফর্মুলাটা বাকি থাকলো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স কট এক্স, ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ইন্টু কট এক্স ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কোসেক এক্স প্লাস সি। আমরা যেটা দেখেছি কোসেক এক্স এর ইন্টিগ্রেশন হয় মাইনাস কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কোসেক এক্স প্লাস সি। তো চলো এরপরে আমরা নিউমেরিক্যাল দেখব। তো এগুলো তো ট্রিগনোমেট্রির বেসিক ফর্মুলা হলো, যে এগুলো যদি তোমাদের থাকে, যেমন সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স হয়, বাকি যা যা হয় এখানে দেখো তোমাদেরকে বোঝালাম। এরপরে যেটা অঙ্কতে থাকবে, অঙ্কতে তো এইভাবে থাকবে না, অঙ্কতে কিছু একটা ধ্রুবক লেগে থাকবে, সাইনের সাথে সাইন 2x বা কস 3x, এরকম কিছু একটা ধ্রুবক টার্ম লেগে থাকবে,
তাহলে ওটার ইন্টিগ্রেশন নির্ণয় করতে গেলে আমাকে আগে এখানে দেখতে হবে 11 নম্বর ফর্মুলা। যদি আমি এখানে সাইন এম এক্স লিখি, যেখানে এম হচ্ছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এমটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, এমটা কনস্ট্যান্ট, সমান এটা যেটা হয় এটা হবে মাইনাস কস অফ এম এক্স বাই দিয়ে এমটা লিখবো, এই কনস্ট্যান্ট টার্মটা বাই দিয়ে লিখবো, প্লাস যেমন সি হয় তেমনি প্লাস সি, শুধুমাত্র বাই দিয়ে কনস্ট্যান্ট পার্টটাকে লিখবো। এটা এবারে প্রত্যেকটার ক্ষেত্রে হবে, অত আমি লিখছি না, একটার ক্ষেত্রে লিখে দেখালাম। আর এটার পিছনে যে কনসেপ্টটা আছে সেটা আমি তোমাকে দেখাচ্ছি সাইন অফ এ এক্স প্লাস বি, এইটার মাধ্যমে, এই ফর্মুলাটার মাধ্যমে। এটার পিছনে যে কনসেপ্টটা আছে সাইন অফ এ এক্স প্লাস বি, সেটা হচ্ছে মাইনাস কস অফ, এটা কি হবে, এ এক্স প্লাস বি যা আছে তাই বসবে, বাই নিচে যেটা হবে সেটা হচ্ছে এ এক্স প্লাস বি, তার ডেরিভেটিভ বসবে, মানে ডিডি এক্স অফ এ এক্স প্লাস বি, এই নিচে সেটা বসবে। তাহলে ডেরিভেটিভ করলে কি হয়, এটা ধ্রুবক টার্ম, এটা বসে গেল, এটা বাইরে বেরিয়ে গেল, ডিডি এক্স এর ইন্টিগ্রেশন 1 হয়, কনস্ট্যান্ট পার্টের ডিডি এক্স এর ডেরিভেটিভ 1, ডিএক্স বাই ডিএক্স হবে 1, আর বি এর ডেরিভেটিভ মানে কনস্ট্যান্ট পার্টের ডেরিভেটিভ 0, তার মানে এটা আমার 1 এলো, এ, তাহলে এটা নিচে এ বসবে প্লাস সি। এটা ডেরিভেটিভ ভালো করে বুঝতে চাইলে আমার ডেরিভেটিভের একটা ভিডিও আছে, এই চ্যানেলেই দেখো, আমার ঠিক এর আগের ভিডিওটা আশা করি বেসিক ডেরিভেটিভের ভিডিও। তো সেখানে আমি বেসিক ডেরিভেটিভ শিখিয়েছি কিভাবে নির্ণয় করতে হয়, পুরো একদম অনেকগুলো অঙ্ক এক্সাম্পল এইভাবে করিয়েছি, কিন্তু ওখানে কনসেপ্ট আমি বোঝাইনি, কনসেপ্ট খুব একটা দরকার হয় না, তাই কনসেপ্ট আমি ওখানে দিইনি, কনসেপ্টটা পরে একদিন দিয়ে দেবো তোমাদের যদি দরকার হয়, খুব একটা দরকার হয় না, মেনলি নিউমেরিক্যালগুলো করলেই হয়, ওটাই তোমাদের ফিজিক্সে কেমিস্ট্রিতে নিউমেরিক্যাল করার সময় কাজে লাগে, ঠিক আছে। তো এই ডেরিভেটিভের পার্টটা একটু ওখান থেকে ডিটেলস জানতে চাইলে ওখান থেকে দেখে নেবে, বাকি আমি এখান থেকে বলে দিলাম। তো এরপরে আমরা পিওর নিউমেরিক্যাল করব। তো এক্সাম্পল নাম্বার 10 যদি আমরা দিই, সাইন অফ 2x ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করলে কত হবে, এটার ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস অফ 2x বাই 2 প্লাস সি। এক্সাম্পল 11, integration of cos of 5x into dx সমান sin of 5x by 5 plus c. Example 12, integration of sec square 5x plus 4 into dx সমান tan of 5x plus 4 by 5 plus c, এইভাবে হয়। তো এইভাবে আরো তোমাদেরকে এবারে হোমওয়ার্ক দিচ্ছি আমি, ইন্টিগ্রেশন অফ, যদি এখানে কোসেক স্কোয়ার দিয়ে দিই, কোসেক স্কোয়ার 9x ইন্টু ডিএক্স সমান কত, তোমরা কমেন্ট করে জানাবে। আর একটা হোমওয়ার্ক দেবো, ইন্টিগ্রেশন অফ sec
10x ইন্টু ট্যান 10x ইন্টু ডিএক্স, এটা সমান কত হয়? আর একটা হোমওয়ার্ক দেবো, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 ইন্টু ডিএক্স, এটা করলে কত হয় তোমরা আমাকে হোমওয়ার্ক করে জানাবে। আর এই হোমওয়ার্কগুলো আমি নেক্সট ভিডিওতে, যেগুলো পারবে না সেগুলো আমি পোস্ট করব। তো এটা কতগুলো দেখো, আর দুটো দিয়েছি হোমওয়ার্ক। cos ইন্টু 5x টু দি পাওয়ার 4 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 9 ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করবে। আর সাইন অফ 10x টু দি পাওয়ার 9 প্লাস 5x টু দি পাওয়ার 4 প্লাস 3x টু দি পাওয়ার 3 ইন্টু ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করবে। দিয়ে তোমরা আমাকে এই সবগুলোর ইন্টিগ্রেশন করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, প্রতিটার ইন্টিগ্রেশন করে কমেন্ট সেকশনে জানাবে। 13 নম্বর ফর্মুলা আর ইনডেফিনাইট ইন্টিগ্রালের লাস্ট ফর্মুলা, এটা ইনডেফিনাইট ইন্টিগ্রালের এটা হচ্ছে লাস্ট ফর্মুলা, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স সমান, এটা ই টু দি পাওয়ার এক্সই হয় প্লাস সি হয়, আর কিছু হয় না, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এরপরে যেমন দেখালাম আরেকটা ফর্মুলা ই টু দি পাওয়ার এক্স দিয়ে, মানে এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট লেগে থাকে তাহলে সেটা বাই দিয়ে নিচে হয় তার ডেরিভেটিভটা বা সেই সংখ্যাটা, ই টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস সি, এইভাবে হবে। তো একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। এক্সাম্পল নাম্বার 13 ই টু দি পাওয়ার 7x ইন্টু ডিএক্স সমান ই টু দি পাওয়ার 7x বাই 7 প্লাস সি। এক্সাম্পল নাম্বার 14 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি, জেনারেল ফর্মটা দিলাম, ইন্টু ডিএক্স সমান ই টু দি পাওয়ার এ এক্স প্লাস বি বাই তার যে ডেরিভেটিভটা এ হচ্ছিল আমরা ওখানে দেখলাম প্লাস সি, এটা হবে। তো তোমরা একটা হোমওয়ার্ক করবে, HW করবে, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 ইন্টু ডিএক্স সমান কত হচ্ছে, এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এখানে তোমাকে এই নোটটা জানতে হবে যে যেহেতু এই ধ্রুবকটি, কোন ধ্রুবকটি বলতো, এই ধ্রুবকটি, মানে এই যে ধ্রুবকটি, এই ধ্রুবকটি নির্দিষ্ট নয় এবং এই সমাকলনে কোনো প্রকার লিমিট চাপানো থাকে না, তাই এই সমাকলন বা সমাকলনকে আমরা অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনাইট ইন্টিগ্রাল বলে থাকি। আচ্ছা, মানে ইন্টিগ্রেশন হলে সমাকলন বলবে, আর ইন্টিগ্রাল বললে তোমরা তখন সমাকল বলবে, ঠিক আছে? এরপর আমরা শিখব ডেফিনাইট ইন্টিগ্রাল
বা নির্দিষ্ট সমাকল। আগেরটা তোমরা হেডিং লাগিয়ে নেবে যে ইনডেফিনাইট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলন, যেখান থেকে নিউমেরিক্যাল স্টার্ট হচ্ছে সেখানেই তোমরা হেডিংটা লাগাতে পারো। তো আমরা এখানে ডিরেক্ট, এখানে তো তেমন কনসেপ্ট নেই, মানে একটা নিউমেরিক্যালের মাধ্যমে আমরা কনসেপ্ট শেখাবো। তো এক্সাম্পল আমাদের লাস্ট হয়েছিল এক্সাম্পল নাম্বার 14। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 15 মাধ্যমে আমরা জানবো এটা। আচ্ছা আচ্ছা এক্সাম্পল নাম্বার 15, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এতক্ষণ আমরা এইটার আমরা যেটা করছিলাম যে এক্স কিউ বাই 3 প্লাস সি, এটার আনসারটা হচ্ছিল। কিন্তু এখানে আমার লিমিট চাপানো আছে 0 থেকে 5। এইখানে জিরোটাকে আমরা বলবো কি বলবো, লোয়ার লিমিট, লোয়ার লিমিট, ঠিক আছে। এবং এটাকে বলবো আমরা আপার লিমিট, আপার লিমিট বলবো এটাকে আমরা, আর এটাকে বলবো লোয়ার লিমিট। তো এটা যেভাবে করতে হয়, এটা নর্মাল নিয়মটা খাটবে। প্রথমত ইনডেফিনাইট ইন্টিগ্রালের নিয়মটা খাটবে। তো এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1। আচ্ছা, তারপরে এখানে আমরা থার্ড ব্র্যাকেট লাগাবো, তারপরে এখানে লোয়ার লিমিট 0 এবং আপার লিমিট 5 আমরা পুট করব, ঠিক আছে। তো এটা হবে এক্স টু দি পাওয়ার কিউ বাই 3, থার্ড ব্র্যাকেট দিয়ে 0 টু 5, 0 টু 5। তারপরে এইখানে এরপরে মেন যেটা এখান থেকে মেন অঙ্ক শুরু হচ্ছে, যে এই 5টাকে আমরা এক্সে পুট করব একবার। প্রথমে আপার লিমিট পুট করব, দেন লোয়ার লিমিট। তাহলে প্রথমে 1/3 বাইরে বের করে নিলাম, এখানে এক্স এর জায়গায় পুট করব 5টাকে একবার। 5 এর কিউ, মাঝখানে চিহ্ন মাইনাস, এই 0টাকে এক্স এর জায়গায় পুট করব, তাহলে 0 টু দি পাওয়ার কিউ, বাস এটুকুই। আচ্ছা, এটাই আমরা পুট করলাম, তাহলে 1/1/3 ব্র্যাকেট 125 মাইনাস 0 সমান হচ্ছে 125/3। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এক্সাম্পল নাম্বার আমরা 16 দেখব। ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স, লিমিট চাপানো আছে 1 থেকে 3। এটা আমরা করব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই 4 প্লাস 1, থার্ড ব্র্যাকেট দিয়ে 1, লোয়ার লিমিট 1, আপার লিমিট 3। এখানে দেখো সেই কনস্ট্যান্ট পার্টটা হচ্ছে না, যেহেতু ওই কনস্ট্যান্ট পার্টটা কোথায় আছে, প্লাস সিটা, ওটা অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রেই হয়, কিন্তু নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে ওটা হবে না। ওই প্লাস সি মানেই ওটা অনির্দিষ্ট সমাকলন, আর ওটা না থাকা মানে এটা নির্দিষ্ট করে বাঁধা হচ্ছে, এই যে লিমিট 1 থেকে 3 অবধি। তো এটা হবে এক্স টু দি পাওয়ার 5 বাই 5, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে 1 3, এরপর লিমিট চাপানোর খেলা। তাহলে 1/5টাকে আমরা কমন নিয়ে বাইরে বের করে দেবো। 3 টু দি পাওয়ার 5, মাঝখানে ছিল মাইনাস, 1টা এখানে এক্স এর জায়গায় পুট করব, 1টা এখানে এক্স এর জায়গায় পুট করলে 1 টু দি পাওয়ার 5, যেটা 1ই হবে। 1/5 ইন্টু 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 243 হয়, ঠিক আছে। 243 মাইনাস এটা 1ই হবে, একের মাথায় যতই থাকুক তাহলে 1ই হবে। তাহলে 1/5 ইন্টু 242, এটা কাটাকুটি যাবে না, এটাই আনসার, এটাই আনসার, ঠিক আছে। তো এক্সাম্পল নাম্বার 17। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 17,
ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু ডিএক্স, আপার লিমিট লোয়ার লিমিট পাই বাই 6 পাই বাই 2, আপার লিমিট, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট, সমান সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স থার্ড ব্র্যাকেট লাগিয়ে পাই বাই 6 মাথায় পাই বাই 2, সরি, আপার লিমিট পাই বাই 2 সমান মাইনাসটাকে বাইরে বার করে cos অফ পাই বাই 2 মাইনাস cos অফ পাই বাই 6, লিমিট আমরা পুট করলাম। তাহলে cos পাই বাই 2 মানে হচ্ছে cos 90, তার মানে সাইন 0 0 0 মাইনাস পাই বাই 6 মানে হচ্ছে cos 30 মানে সাইন 60 মানে রুট 3/2। আচ্ছা, রুট 3/2 বাইরে মাইনাস, তো এই মাইনাস আর এই মাইনাস মাইনাস প্লাস, রুট 3/2 হচ্ছে আনসার। এক্সাম্পল নাম্বার 18 আমরা যেটা করব সেটা হচ্ছে সাইন থিটা ইন্টু ডি থিটা, সাইন থিটা ইন্টু ডি থিটা, এটা এইভাবে 0 টু পাই, ঠিক আছে। তো এটা যেটা হবে সেটা হচ্ছে মাইনাস কস থিটা 0 টু পাই সমান, মাইনাসটাকে বাইরে বার করে দিলে কস পাই মাইনাস কস 0 ডিগ্রি সমান হচ্ছে মাইনাস, তাহলে কস পাই মানে কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি মানে হচ্ছে -1, আর কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1, -1, তাহলে -2 সমান হচ্ছে 2, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি দুটো, এই দুটো তোমরা হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, এই হোমওয়ার্কটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে করে। এরপর তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদেরকে দিতে চলেছি, একটু মন দিয়ে শুনবে, একদম আজকের ভিডিওর শেষ কনসেপ্ট এটা দিয়ে আমরা ভিডিওটা শেষ করব। আচ্ছা, এখানে দেখো আমি কনসেপ্টটা লিখে রেখেছি। আচ্ছা, এখানে এই যেমন y ইজ ইকুয়াল টু রুট এক্স ইন্টু ডিএক্স আছে, এখানে রুট এক্স এর এটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড, মানে যেটাকে আমরা ইন্টিগ্রেশন করব সেটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড, আর যেটা হচ্ছে সেই প্রস্থ বলছিলাম না, যেটা ডিএক্স বা ডিওয়াই, আমরা যেটা ডিএক্স লিখছি সেটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল, সেটাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল, মানে এটার ডেরিভেটিভের ক্ষেত্রে এর সাপেক্ষে এর ডেরিভেটিভ হতো, এটা নিচে থাকতো আর এটা উপরে থাকতো, তাহলে এর সাপেক্ষে এর ডেরিভেটিভ হতো। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সাইডে থাকে, আমরা দেখে আসছি, তাহলে এটাকে সাইডে যেটা থাকে সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল, আর এটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড। এখানে দেখো লেখা রয়েছে কনসেপ্টটা, যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল এর ভ্যারিয়েবল, ডিফারেন্সিয়ালের যেটা ভ্যারিয়েবল মানে এক্স, ডি এর সাথে যে পার্টটা লেগে আছে এক্স, সে এক্স ভ্যারিয়েবল এবং ইন্টিগ্র্যান্ডের ভ্যারিয়েবল সর্বদা এক হওয়া উচিত। ইন্টিগ্র্যান্ডের যেটা ভ্যারিয়েবল সেটা এক হওয়া উচিত, মানে এই এখানে ডিএক্স আর এই যে এখানে এক্স আছে, এটা যদি এক হয় তাহলে আমরা এটাকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ধরবো এবং আমরা সিম্পল রুল আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে, মানে এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। রুট এক্সটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, রুট এক্সটা মানে আমরা এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি, তো এবারে ইন্টিগ্রেট করলে ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেট করলে সমান এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 প্লাস সি, তো এইভাবে, হ্যাঁ আচ্ছা, এখানে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 মানে 3/2 হবে, আর এটাও 3/2 হবে। তো এটা মেনলি আমরা করতে পারছি যেহেতু এখানে ডি এর সাথে যে ডিফারেন্সিয়ালটাতে যে ভ্যারিয়েবলটা আছে আর ইন্টিগ্র্যান্ডে যেটা ভ্যারিয়েবল সেটা সেম, ওই জন্য। এবারে এখানে যদি আমার রুট জেড থাকে,
যদি এটা আমার ওয়াই সমান রুট জেড থাকতো ইন্টু ডিএক্স থাকতো, এখানে দেখো ডিফারেন্সিয়ালের ভ্যারিয়েবলটা আর জেডটা দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল, তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে আর ভ্যারিয়েবল ধরতে পারবো না। আমরা তখন এই ডিএক্সটাকে শুধুমাত্র ভ্যারিয়েবল ধরতে হবে, রুট জেডটাকে তখন আমরা অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে মানবো, অ্যাজ এ কনস্ট্যান্ট মানবো। তখন এটা আমরা ইন্টিগ্রেট করলে কি হয়, রুট জেডটা বাইরে বেরিয়ে যাবে অ্যাজ এ কনস্ট্যান্ট, এবং ইন্টিগ্রেশন হবে হবে ডিএক্স এ। তার মানে রুট জেড তারপরে যেটা হবে রুট জেড ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স প্লাস সি, এইভাবেই হবে এটা। দেখো বাকিটা এখানে লেখা আছে যে যদি একই হয়, সেম হয়, সর্বদা এক হওয়া উচিত, মানে এক হলে আমরা সেটাকে ভ্যারিয়েবল হিসেবে ধরতে পারি, তাহলে আমরা সিম্পল রুল অ্যাপ্লাই করে আমরা করতে পারবো। কিন্তু যদি যদি দুটো সেম না হয়, তাহলে আমরা ওটাকে কনস্ট্যান্ট হিসেবে আমাকে ধরতে হবে প্রথমেরটা, আর ডিফারেন্সিয়ালটাকে আমাকে ভ্যারিয়েবল ধরে সেটার ইন্টিগ্রেশন আমাকে করতে হবে। ঠিক আছে, কনস্ট্যান্ট হিসেবে ধরবো। এবার তোমাদেরকে দেখালাম। দেখো আরো কয়েকটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, ঠিক আছে, আর দুটো হোমওয়ার্ক দিলাম এখানে। আর এই ধরনের আরেকটা করিয়ে দিই, ডেফিনাইট দিয়ে আরেকটা দেখিয়ে দিই। তাহলে আমরা প্রথমে এটা ভেঙে নিই আগে, 5x² ইন্টিগ্রেশন 3 to 5 ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এইভাবে ভেঙে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। ইন্টিগ্রেশন অফ 4x ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 3 to 5 ইন্টু 3 ইন্টু ডিএক্স, ঠিক আছে, 3dx। এরপরে যেটা করব সেটা হচ্ছে 5টাকে বাইরে বের করে x³/3 থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে 3 উপরে 5, ঠিক আছে, প্লাস আচ্ছা এখানে 4টাকে বাইরে বার করব, x²/2 করব থার্ড ব্র্যাকেট দিয়ে, লোয়ার লিমিট 3 আপার লিমিট 5, প্লাস 3টাকে বাইরে বের করে ডিএক্স এর ইন্টিগ্রেশন শুধু এক্স হয়, এক্স নিচে 3 উপরে 5। আচ্ছা 5/3টাকে আমরা রীতিমতো বাইরে বের করব, প্রথমে আপার লিমিট এক্স এর জায়গায়, তারপর লোয়ার লিমিট, তার মানে 5^3 - 3^, ঠিক আছে, প্লাস 4/2 এখানে 5a² মাইনাস 3a², ঠিক আছে, প্লাস 3টে যেমন ছিল বাইরে, আর এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে 5 - 3, আচ্ছা সমান 5/3, এখানে 125 মাইনাস এখানে 3 3 9 9 3 27, 3^3 27, প্লাস এটা 2 হয়ে যাবে, 2 2 4 ইন্টু 25 মাইনাস এখানে 9 16 হবে, এখানে 3 ইন্টু 2, আচ্ছা 5/3, এখানে যেটা বিয়োগ করে আসবে 7 আর 8 15, হাতে রইল 1, 3 3 আর 9 12, এটাই হবে 7 আর 8 15 5, হাতে রইল 1, 3 আর 9 12 হয়ে গেল এটা। প্লাস তুমি এইভাবে ছাড়তে পারো, 2 ইন্টু 16 প্লাস 6 সমান 5 8 40 0, হাতে 4, 5 9 45 আর 4 49/3, 49/3, 8 5 40 0 হাতে 4, 5 5 9 45 আর 4 49, মানে 490/3 প্লাস 32 প্লাস 6। তো এটাকে লসাগু করলে এখানে যদি আমি 3 রাখি 490 আর প্লাস 490 লসাগু 3, তাহলে 3 3 9, 3 2 6, 3 6 18। তো এটা ফাইনাল আনসার যেটা আসবে 8 আর 6 14 4, হাতে 1 1 10 11,
আচ্ছা 8 আছে 14, 4 হাতে 1, 2 হাতে 1 আছে, 10, 11, 11 আর 9, 20, 0 হাতে 2, 2 আর 4-এ 6, 604/3, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা পুরো বেসিক যে বেসিক ইন্টিগ্রেশনের মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে ডেফিনাইট, একটা ইনডেফিনাইট। তো দুটোই আমরা পরপর ফুল কনসেপ্ট বোঝালাম প্রথমে, তারপর আমরা ইনডেফিনাইটের নিউমেরিক্যাল করালাম উইথ ফর্মুলা, এবং তারপর ডেফিনাইট আমরা আজকে করিয়ে শেষ করলাম। তো আজকের ক্লাস কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে, এবং তার সাথে যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলো ভালো করে